আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের 16 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। একটা ছেলে আমাদের কাছে এসে তানিয়ার দিকে একবার তাকিয়ে দেখলো। তানিয়া কি জানি ইশারা করে দেখালো ছেলেটাকে। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া ভালো আছো তো? আমি বললাম, তুমি কে? তোমাকে তো চিনলাম না। এবার তানিয়া বসা থেকে উঠে ছেলেটাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিল। এটা দেখে তো আমি একদম লজ্জায় পড়ে গেলাম। আহা কি দৃশ্য! হয়তো ওর বয়ফ্রেন্ড সত্যি ভালোবাসে সুন্দর, যদি সেটা প্রিয়জন পাশে থাকে। আমার সামনে চুমু দিয়ে দিল, লজ্জাও করলো না। ছেলেটা এবার তানিয়াকে সরিয়ে দিয়ে বলল, কি করছো? সামনে ভাইয়া আছে, দেখতে পাচ্ছ না? আমি বললাম, না থাক, তোমার রোমান্স করতে পারো, সমস্যা নেই। তুমি করেই তানিয়া বয়ফ্রেন্ড। জি ভাইয়া। আমি বললাম, তুমি ওনাকে ভালোবাসো? সেটা না হয় বুঝলাম, কিন্তু তানিয়া নাকি প্রেগন্যান্ট, এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। ছেলেটা এবার অদ্ভুত দৃষ্টিতে তানিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি ভাইয়াকে বলছো এই কথা না? কি কি করব? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? তোমাকে ছাড়া অন্য কাউকে কিভাবে বিয়ে করি বলো? আমি বললাম, তার মানে আমাকে মিথ্যা কথা বলছো নাকি তানিয়া? ভাইয়া ওর কথায় কিছু মনে করবেন না, আমি পুলিশের চাকরি করেন, হয়তো একটু ভয় পেয়েছেন। ভাইয়া আমাদের একটু সাহায্য করবেন না? আমি বললাম, আমি আর কি করতে পারি তোমাদের জন্য বলো? এই বিয়েটা ভেঙে দেন। আমি বললাম, আমি না হয় ভেঙে দিব, কিন্তু দুদিন পর তো অন্য কেউ এসে তুলে নিয়ে যাবে তখন। ছেলেটা একটু মন খারাপ করে বলল, আমি আর কি করব? বেকার অবস্থায় তো ওর মা বাবার কাছে বিয়ের কথা বলতে পারি না। আমি একটা কার্ড ছেলের হাতে দিয়ে বললাম, এখানে গিয়ে আমাকে একটা কল দিবে, তাহলে তোমার চাকরি হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তানিয়া বলল, আপনাকে আমি যতটা খারাপ মনে করেছিলাম আপনি খুব ভালো। আমি বললাম, তোমাদের ভালোবাসা খাঁটি, সেটা আমি বুঝতে পারছি, এজন্যই এসব করলাম। ওকে না পেলে সত্যি আমি আত্মহত্যা করতাম। আমি বললাম, সেটা আমি তোমাকে দেখি আন্দাজ করেছি। আচ্ছা আমাকে এখন যেতে হবে, এমনি অনেক দেরি হয়ে গিয়েছে। তানিয়া বলল, এখন তাহলে আমরা কি করব? একটা বুদ্ধি দিয়ে যান। আমি বললাম, এখন কাজী অফিসে গিয়ে দুজনে বিয়ে করে নাও, আর বিয়ে করে আমার বাসায় তুমি যাও, আর তুমি তোমার বাসায়ও যাও। তখন তোমাকে তোমার মা বাবা বিয়ে দিতে চাইলে তখনই তুমি গিয়ে বাধা দিয়ে বলবে ও আমার বউ। আর যদি এরপরেও সমস্যার সমাধান না হয়, আমি তো আছি অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হয়ে একেবারে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। হঠাৎ পিছনের পরিচিত একটা কণ্ঠের আওয়াজ শুনলাম। কে হতে পারে? এ তো তাসলিমার কণ্ঠ মনে হচ্ছে। পিছনে তাকিয়ে দেখি আমাদের থেকে অনেকটা দূরে দুইটা মেয়ে মিলে আড্ডা দিচ্ছে। তার মানে কি আজও রিয়া আর ম্যাম একা একা বের হয়েছে? এই জন্য একদিন ওর বড় ধরনের বিপদে পড়বে আমার মন বলছে, তাই একটু সাবধান করে আসি। কিন্তু এটা যদি রিয়া ম্যাম না হয়? আরে এটাও তো মনে হয়, কারণ আমার পরিচিত একটা কণ্ঠর আওয়াজ একটু আগেই শুনলাম। তানিয়া আমার একটা হাত ঝাঁকিয়ে দিয়ে বলল, ভাইয়া কি চিন্তা করেন? আমি বললাম, আমাকে এখন ইমার্জেন্সি যেতে হবে। তানিয়া বলল, এত তাড়াতাড়ি কই যাবেন? কোনো তাড়া আছে নাকি? আমি বললাম, যেতে হবে। ভাইয়া আমি কিন্তু আমার বাবাকে কিছু বলতে পারবো না। আমি বললাম, তুমি চিন্তা করতে হবে না, এসব আমি দেখে নেব। তাহলে আজকে আসি ভাইয়া। আমি বললাম, যাও। ওরা দুজন ফিরে চলে যেতে লাগলো। আমি পিছনে ফিরে ওই দুটা মেয়ের উদ্দেশ্যে হাঁটা দিলাম। তবে আজকে আমার কেমন জানি একটা ভয় করছে। মেমের সাথে আমার ঝগড়া হয়েছে, তারপরও কি আমার ওনার কাছে যাওয়া উচিত? হয়তো আমি এখনও ওনাকে পছন্দ করি, ওকে হয়তো আমি কাছ থেকে বাঁচাতে পারবো না, কিন্তু দূর থেকেও তো পারি। আজকে ওকে একটু সাবধান করে আসি। প্রতিদিন একা একা কেন বের হয়? আঙ্কেল সেই দিন বলল রিয়ার ওপর নাকি কেউ হামলা করার চেষ্টা করেছে। এরপরও উনি ওনার বাবার কথা না শুনেই বের হয়েছে। ওদের কাছাকাছি যেতে একটা সাদা রঙের মাইক ওদের সামনে গিয়ে দাঁড়ালো। আমিও জায়গায় দাঁড়িয়ে গেলাম, কি হতে চলছে সেটা বোঝার চেষ্টা করছি, কিন্তু গাড়িটা আবার চলে যেতে লাগলো। তবে মেয়েগুলো উধাও, বুঝতে পারছি ওদের অপহরণ করা হয়েছে। এখন আমি পুরোপুরি বিশ্বাস করতে লাগলাম এটা রিয়া ম্যাম হবে, নইলে ওদের কেউ অপহরণ করতো না। গাড়ির পিছনে আমিও দৌড়াতে লাগলাম। ম্যামের কোনো ক্ষতি হতে হোক আমি সেটা চাই না। আমার আম্মু ওকে আমার বৌমা করতে চাচ্ছে। আমি এর শেষ না দেখে কি এভাবে ছেড়ে দেব? দৌড়াতে দৌড়াতে আম্মুকে কল করলাম। আম্মু বলল, রেদওয়ান বলো কি হয়েছে? আমি বললাম, আমার ফোনে লোকেশন চালু আছে। কি বলো বাবা, তোর তো আবার কিছু হয়নি, এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি বললাম, রিয়া ম্যামকে কেউ অপহরণ করার চেষ্টা করছে, আমি তারই পিছন পিছন দৌড়াচ্ছি, তুমি আমাকে ফলো করে চলে আসো। এটা বলে ফোনটা রেখে দিলাম। দৌড়ানো অবস্থায় বেশি কথা বলা যাবে না। গাড়িটা একটা ছিঙ্গেলের কাছে
নিয়ে দাঁড়ালো। আমি দূর থেকে দেখতে পাচ্ছি। আরে দেখি ওরা কি করে। দুটো মেয়েটাকে গাড়ি থেকে নামালো, তবে একটা মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া যাচ্ছে। কিন্তু অবাক হয়ে আমি অন্য মনে মেয়েটার দিকে তাকিয়ে আছি। ওকে কোনো রকম জোর করা হয়নি, এভাবে হেঁটে ওদের পিছনে পিছনে যাচ্ছে। তার মানে এ কি তাসলিমা কোনো ষড়যন্ত্র করে না তো? তাসলিমা আবার ম্যামকে নিয়ে? আমার বিষয়টা একটু সন্দেহ লাগলো। ওরা একটা বাসার ভিতরে ঢুকে গেল। বাহির থেকে উকি দিয়ে দেখবো সে যে কোনো রকম ব্যবস্থাও নেই, তাই আমিও ভিতরে ঢুকে গেলাম। দরজা খুলতে দুটো ছেলে আমার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। তবে আমি রিয়াকে একটা চেয়ারে বাঁধা অবস্থায় দেখে অবাক হয়ে গিয়েছি। আর তাসলিমা ছেলেপেলেদের সাথে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছি ও বেইমানি করছে ম্যামের সাথে। ও সব কিছু মাস্টার মাইন্ড যে আমাদের সিনিয়র স্যার, এটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি। যিনি আমাদের রিয়া ম্যামের বডিগার্ড হয়ে যেতে আমাদের হুকুম করত, ওনার কথা মেনে আমাদের কাজ করতে হয়। এই সিনিয়র স্যার যে রিয়া ম্যামকে অপহরণ করবে আমি বিশ্বাসই করতে পারছি না। আমাকে দেখে উনি একটু হাসি দিয়ে বলল, আরে রেদওয়ান যে তুমিও এখানে চলে আসছ। আমি বললাম, স্যার আমি আপনাকে অনেক সম্মান করে দেখি তো আমার কথা মেনে কাজ করতে না। আমি বললাম সেটার একটা কারণ ছিল, কিন্তু আমি আমার সিনিয়র অফিসার, আপনি আমাদের সবাইকে ওনার কাছে পাঠিয়ে আপনি এই খেলা খেললেন কেন? রিয়া ম্যামের মুখে কি জানি দিয়ে আটকে রাখা হয়েছে, এজন্যই কথা বলতে পারছে না। কেন ওনাকে এখানে নিয়ে আসছেন এটা জানতে চাচ্ছেন না? আমি বললাম, আপনি না বললে আমি কিভাবে জানবো ও আমার চাচাতো ভাইকে মেরে ফেলেছে। আমি বললাম সেটা বুঝলাম না। আর উনি কেন আপনার চাচাতো ভাইকে মারতে যাবে? ওই প্রথম যেদিন তোমরা গেলে না, একটা ছেলেকে শরীর থেকে মাথা আলাদা করেছিল মনে আছে? যার রক্ত দিয়ে রিয়া তোমাদের ম্যাম গোসল করেছিল মনে আছে? সেটা আমার চাচাতো ভাই ছিল। আমি সব বুঝে গিয়েছি, আর কিছু বলতে হবে না। তবে এখন বুঝতে পারছি রিয়া ম্যাম যে নিজের মাথায় নিজেই কুড়াল দিল, এটা খুব ভালো করে বুঝতে পারছি। উনি নাকি সবকিছু খবর আগে থেকেই জানে, আর এখন নিজেই ফেঁসে গিয়েছে। এখন তাসলিমার মতোই আমিও আশা করি তুইও চুপ করে দাঁড়িয়ে থাকবে, নইলে তোরও লাশ পড়ে যাবে। একটা কথা মনে রাখিস, আমার কাজে যে বাধা দেয় সে কখনোই বেঁচে থাকতে পারে না। রিয়া ম্যাম অসহায় হয়ে আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকালো। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। হয়তো আমাকে একমাত্র উনি ভরসা করতে পারেন এখানে। কিরে তোর নাকি খুব দেমাক, সেদিন রেদওয়ানের পিছন থেকেও বাঁচানোর জন্য ধরেছে, আর তুই ওকে জুতা দিয়ে যেই মারটা দিলি না। ইস, বেচারি আমার দিকে তাকিয়ে বলল। আমি বললাম, দেখেন স্যার ওনাকে ছেড়ে দিন, ছাড়ার তো কোনো কথাই নেই। আগে ওকে এখানে সবার সাথে নিয়ে একটু খেলবো। বলতে বলতে উনি রিয়ার কপালে হাত দিতেই আমি দৌড়ে গিয়ে হাতটা ধরে বললাম, ওর গায়ে হাত দিবেন না স্যার, আমি না করছি না, আমার কাজে বাধা দিবেন না। আমি বললাম, প্লিজ স্যার ওনার গায়ে আপনি হাত দিবেন না। দেখ রেদওয়ান, আমি দ্বিতীয়বারের মতো বলছি আমার কাজে বাধা দিবি না, সাবধান করছি। এরপরে কিন্তু আমি আর বলবো না। পিছন থেকে একটা ছেলে বলল, ভরে দিই স্যার। আরে না, ও আমাদের ডিপার্টমেন্টের লোক, মারলে ঝামেলা হয়ে যাবে। আর বিশেষ করে ওর মাকে তো চিনি আমরা। মাকে পাশ কাটিয়ে আবার রিয়ার শরীরে হাত দেওয়ার চেষ্টা করলো। যেখানে আমি ওনার শরীরে হাত দিতে পারলাম না, সেখানে অন্য কাউকে কীভাবেই দেই, নিজের জীবন থাকতে দিব না। এবার আগের রাগটায় ওনাকে লাথি মেরে দূরে ফেলে দিলাম। আমি বললাম, কুত্তার বাচ্চা, তোর সাহস তো কম না, ওর শরীরে হাত দিস। আশেপাশে ছেলেগুলো আমার দিকে দৌড়ে আসছে। যতটুকু পারলাম সময়টাকে বসিয়ে দিলাম, কিন্তু হঠাৎ করে স্যার একটা বড় দিয়ে আমার মাথা বরাবর একটা আঘাত করলো। আমি কতবার বলছি আমার কাজে বাধা দিবি না, এখন মজা বোঝ। এখন আমার শরীরে শক্তি কমে আসছে, তাও আমি তাসলিমার দিকে তাকিয়ে বললাম, খুব বিশ্বাস করতো ম্যাম তোরে, আর তুই? এবার স্যার আমার সামনে এসে বলল, এত করে মারলাম তোরে, এরপরও কিভাবে কথা বলছিস? তোর দম আসে বলতে হবে। সেই আঘাত করছি, এটাতে কেউ বেঁচে থাকা যায় না, ভাবা যায় না। আমি পিছন থেকে যদি আঘাত না করতে তাদের সবটাকে এখানে কেটে রেখে দিতাম। ও তাই নাকি? আমাকে লাথি দিয়ে আবার দূরে ফেলে দিল। আমি মাথায় হাত দিয়ে ধরে আছি। ম্যাম আমার দিকে তাকিয়ে কান্না করছে। আমি আর কি করব, যতটুকু সম্ভব আমি ওনাকে বাঁচাতে চেষ্টা করছি। তবে ম্যাম আমাকে কিছু বলতে চাচ্ছে, তবে মুখে কি দিয়ে আটকানো এর জন্যই কিছু বলতে পারছে না। ওনার কান্না দেখে আমার সহ্য হচ্ছে না, কলিজা ফেটে যাচ্ছে আমার। কিন্তু আমার শরীরে যতটুকু শক্তি নেই যে ওনাকে এখন থেকেই বাঁচিয়ে নিয়ে যাব। শেষবারের মতো তাসলিমার দিকে তাকিয়ে একটু দেখলাম, কিন্তু ও এক কোণার মতো মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কোনো কথাবার্তা নেই মুখে। ওর দিকে তাকিয়ে কি করব?
করব? ওরে তো কোনো সাহায্য করবে না, এখানে সব আমার লোক। চিন্তা করিস না, তোরে আমি মারবো না, শুধু ওর সাথে আমার ভাইয়ের দেওয়া পাওয়ানটা মিটিয়ে নেব। আবারও বসা থেকে উঠে রিয়া ম্যামের সামনের দিকে যেতে লাগলো। আমি বললাম তোর পায়ে পড়ি, ওনাকে ছেড়ে দে, কিন্তু উনি একটা হাসি দিলেন। তবে আমার আবারও পুনরায় একটা কথা মনে পড়ল, আমার বোনের মতো তো রিয়া ম্যামের একই অবস্থা হবে না। না, আমি বেঁচে থাকতে আর এসব সহ্য হতে দিব না। আবার কোনো রকম দাঁড়িয়ে স্যারকে ধাক্কা দিয়ে সরে ফেলে দিলাম। উনি আবার আমার দিকে অগ্নিচোখে তাকিয়ে সরাসরি আমার বুকে গুলি করে দিল। সাথে সাথে আমি মাটিতে পড়ে গেলাম, চোখ দিয়ে পানি পড়ছে। শেষ পর্যন্ত আমি রিয়া ম্যামকে বাঁচাতে পারলাম না। ছি ছি। কিন্তু হঠাৎ করে দুটো গুলির আওয়াজ শুনতে পেলাম। তবে এটা আমার আম্মুর কণ্ঠ। আমি খুব ভালো করেই বুঝতে পারছি আম্মু আমাকে ধরে গাড়িতে বসিয়ে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে হয়তো। তবে আম্মু খুব কান্না করছে আমাকে ধরে। আমার চোখ বন্ধ, তবে এখনও আমি জ্ঞান হারাইনি। আমি বললাম আম্মু, রিয়া ম্যামের তো কিছুই হয়নি। চোখ বন্ধ করেই সব বললাম। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা তোর কিছু হবে না, আমি বেঁচে থাকতে তোর গায়ে ও হাত দিয়েছে, আমি ছাড়বো না ওনাকে। আর রিয়া ম্যামের কথা তোর চিন্তা করতে হবে না, ওকে কেউ কিছু করে নেই। আমি বললাম আমার খুব কষ্ট হচ্ছে আম্মু। বাবা তোর কিচ্ছু হবে না, এই তো আমার কাছাকাছি চলে আসছি। আম্মু বলল। আমি বললাম আম্মু, আমি মারা গেলে রিয়া ম্যামকে বলিও আমি ওনাকে খুব ভালোবাসি। এই কথাটা বলতে আম্মুর মুখে ধরে বলল, বাবা এমন করে বলিস না, আমি বেঁচে থাকতে তোর কিচ্ছু হতে দেব না। আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর আমার কেমন জানি একটা ঘুম লাগলো। হতে পারে এই ঘুম মরে যাওয়ার ঘুম, নাকি আমি আবার বেঁচে ফিরতে পারি। তবে এখন যদি হয়তো আমি বেঁচে যাই, সেটা আমার জন্য সৌভাগ্য হতে চলছে হয়তো। আজকে তানিয়া ও আর ছেলেটার ভালোবাসা দেখে আমার ভিতরে একটা আলাদা ফিলিংস কাজ করছিল। ওদের মতোই আমি কাউকে ভালোবাসতে ইচ্ছে করছিল। সত্যি সত্যিকারের ভালোবাসা কখনো হেরে যায় না। তবে আমিও হয়তো রিয়া ম্যামকে ভালোবাসি, তবে সেটা শুধু ভাল লাগা নাকি ভালোবাসা সেটা নিজেও জানি না। তবে এটুকু জানি আমি বেঁচে থাকতে ওনার গায়ে কেউ হাত দিতে পারবে না। আমার আম্মু যখন বলছিল যদি আমার ঘরে বৌমা কেউ হয়ে আসে সেটা হবে একমাত্র রিয়া ম্যাম। তবে সত্যি আমার মতো আম্মু হয়তো ওকে পছন্দ করে, নইলে ও তো এই কথা বলতো না। সেই দিন আমাকে মারার পরও আমাকে ওনাকে বাঁচাতে গেলাম। হয়তো এটা কেউ বলে আত্মটান। আমার চোখ খোলা রাখতে পারলাম না, চেষ্টা করছি জেগে থাকতে, তবে পারছি না। তাহলে আমার ভালোবাসা কি সত্যি হবে না? হয়তো কিছু কিছু ভালোবাসা একতরফায় থেকে যায়। এই চোখ বন্ধ হলে অনেক খুশি হবে, আবার কেউ অনেক কান্নাও করবে। তবে আমার বেঁচে থাকতে খুব ইচ্ছা করছে। ডাক্তার বলেছে কেসটা খুব ইমার্জেন্সি, হয়তো বাঁচতে না পারে। ওনার মার কাছ থেকে সাইন নিয়ে আসতে হবে। এটা শুনে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাহলে আমি কি আর বেঁচে থাকতে পারবো না? এই পৃথিবীর মায়া আমাকে ত্যাগ করতে হবে? হঠাৎ করে আমার চোখ বন্ধ হয়ে গেল। তবে শেষবারের মতো আম্মুর একটা চিৎকার শুধু কানে এলো। তবে রিয়া ম্যাম কি আমাকে জীবিত দেখতে পারবে না হয়তো। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো আরও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব।